আপনি আপনার জিনিসগুলো একপাশে রাখছেন কেন? সাফওয়ান কোনো প্রতিক্রিয়া না করে এবার শিমুর লাগেজগুলো ধরতে যাবে, অমনি শিমু দৌড়ে গিয়ে সাফওয়ানের হাত সরিয়ে দেয়। সাফওয়ান ভ্রু কুঁচকে তাকায়। কি হলো? হাত সরালেন কেন? সাফওয়ান শিমুর থেকে লাগেজ নিয়ে বলল, পোশাক গুছিয়ে রাখবো। সহজ সাবলীল উত্তর দিয়ে সাফওয়ান লাগেজ নিয়ে যায়। শিমু আবার দৌড়ে গিয়ে আটকায়। আপনাকে রাখতে হবে না, কেন? কারণ আমার পোশাক আমিই রাখবো। আমি রাখলে কি সমস্যা বলুন তো? শিমু ভীষণ বিরক্ত হলো, রাগ দেখিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না একটা মেয়ের লাগেজে কত প্রয়োজনীয় জিনিস থাকে তার। সাফওয়ান এবার বুঝতে পারলো, তবু বউকে রাগানোর জন্য বলল, না, আমি কিভাবে বুঝবো আমি কি মেয়ে নাকি? আপনি বলুন, আমি সব বুঝে নিচ্ছি। শিমুর আগে চোখ মুখ লাল করে লাগেজের উপর থেকে সাফওয়ানের হাত সরিয়ে দিয়ে বলে, আমার পোশাক আমি গোছাবো। যদি আরেকবার হাত বাড়ান তো একদম হাত পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দিব। সাফওয়ান এই প্রথম বউকে এত রাগ করতে দেখে আর কথা বলতে দেখে অবাকই হলো, কিন্তু শিমু তার সাথে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বুঝতে পেরে মনে মনে খুশি হলো। অনিকা নিজের পড়ার টেবিলে বসে স্কেচ করছিল, দুটো চোখের দরজা খোলাই ছিল। আয়ান চুপি চুপি পায়ে পেছন থেকে এসে বোনকে বলল, কি করছিস পাগলি? আকস্মিক শব্দ পেয়ে অনিকার হাতের স্কেচ বুকটা নিচে পড়ে যায়। অনিকা দ্রুত স্কেচ বুকটা তুলতে যাবে, অমনি আয়ান বুকটা নিজের হাতে তুলে নেয়। হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে বলল, কি বলতো, প্রেমপত্র লিখেছিস নাকি? তুমি দাও তো খাতাটা। স্কেচ বুকে কি কেউ প্রেমপত্র লিখতে পারে নাকি? পারে পারে, ভারত চাইলে সবই পারে। আয়ান খাতাটা খুলতে যাবে, অমনি দ্রুত অনেক খাতা কেড়ে নিতে চায়, কিন্তু আয়ান খাতা দেয় না। বোনের থেকে লম্বা হয়, বোনকে এক বাহুর চিপায় আটকে রাখে। অতঃপর খাতার পৃষ্ঠা উল্টাতে থাকে, উল্টাতে উল্টাতে একটা পৃষ্ঠায় গিয়ে চোখ আটকে যায়। একজোড়া চোখ, চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছে না। অনিকা কোনো রকমে আয়ানের কাছ থেকে ছুটে হাত থেকে খাতাটা কেড়ে নেয়। ভাইয়া, তুমি যে এমন করে আমাকে জ্বালাও, দোয়া করি তোমার বউ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দে। তা যাই করুক, একটা বউ হলেই চলবে আমার। শিমু সাফওয়ানের মাঝে আজকে রয়েছে বিশাল কোলপালিশ। সাফওয়ানই রেখেছে এই ভয়ে যদি কিছু হয়ে যায়, যা মেয়ে পরে তার হাত পাই ভেঙে দিবে। কেটে গেছে দুটো দিন। সাফওয়ান শিমুর চলে যাবার সময় হয়ে গেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও শিমুকে যেতে হচ্ছে। শিমুর যাবতীয় জিনিস গাড়িতে তুলছে ড্রাইভার চাচা। শিমু শাশুড়ির কাছে দাঁড়িয়ে আছে মুখ ভার করে, যেন টুপ করে চোখের জল গড়িয়ে পড়বে। আনিকা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তার ইচ্ছে করছে না ভাবিকে যেতে দিতে, কিন্তু ভাই ভাবির মাঝে যোজন যোজন দূরত্ব কমাতে তাদের একত্রে থাকাটা প্রয়োজন। আয়ান সাফওয়ানের সাথে দুষ্টুমিতে ব্যস্ত। অবশেষে সকলকে বিদায় দিয়ে সাফওয়ান আর শিমু গাড়িতে বসলো। দাদি তাদের যাওয়া দেখেও কিছু বলল না, শুধু মুখে অন্ধকার নামিয়ে বসে রইল। শিমুর চোখ এবার বাঁধ ভেঙে গেল, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আরও হাতের সাহায্যে মুছে ফেলছে। সাফওয়ান নিজের রুমাল এগিয়ে দিল। শিমু সাফওয়ানের থেকে রুমালটা নিয়ে চোখ পরিষ্কার করলো। মুহূর্তের মাঝে শিমুর চোখ মুখ লাল হয়ে গেল। প্রায় 3 ঘন্টার রাস্তা, আধা ঘন্টার মতো কান্না করে শিমু ঘুমিয়ে গেল। সাফওয়ান সন্তর্পণে শিমুর মাথা সাফওয়ানের কাঁধে রাখলো। মনে মনে ভাবলো, মেয়েটার কত রূপ দেখবে সে, কখনো রুদ্রাণী, কখনো কান্নাবতী, কখনো আবার শান্ত নদীর মতো গভীর। এই মেয়ের প্রেমে পড়ার মতো হাজারো কারণ আছে তার কাছে, তাই সে একটা কারণও মিস করবে না। সবগুলো কারণ দেখে তার প্রেম পুকুরে হাবুডুবু খাবে। সাফওয়ানের মনে একটাই ইচ্ছে, বারবার উকি দিচ্ছে, মন চাচ্ছে একবার মেয়েটার গালে নিজের ঠোঁট স্পর্শ করাতে, কিন্তু মস্তিষ্ক বলছে না, এটা করলে তার ওয়াদা ভঙ্গ হবে। মন মস্তিষ্কের সাথে লড়াই করে সে মস্তিষ্ককে জিতিয়ে দিল। গভীরভাবে তাকিয়ে রইল নিজ স্ত্রীর দিকে। নেই চোখের প্রণয়। যদি শিমু দেখত তবে সাফওয়ানকে নির্বিঘ্নে আপন করে নিত। লায়লা বেগম রান্নাঘরে রহিমা খালার সাথে রান্না করছিলেন। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। তিনি দ্রুত গিয়ে দরজা খুলে দিতেই দেখলেন আমান আর তার পরিবার দাঁড়িয়ে আছে। এই সন্ধ্যাবেলায় তাদের আসার কারণ বুঝতে পারলেন না, তবুও ভদ্রতার খাতিরে ভেতরে আসতে বললেন। আমান সম্পর্কে আয়নের বন্ধু, সে মাঝে মাঝে বাড়িতে আসে, কিন্তু বাবা মাকে নিয়ে আসার কারণটা অস্পষ্ট, তাই তিনি তাদের হালকা নাস্তা দিয়ে ওপরে আয়ানকে ডাকতে চলে যান। অনিকার মন খারাপ দেখে আয়ান এটা সেটা বলে বোনকে খুশি করার চেষ্টা করছে। লাইলা অনিকার রুমে আয়ানকে দেখে বললেন, আয়ান, তোর বন্ধু এসেছে। আয়ান বিস্ময় নিয়ে বলল, এই সন্ধ্যাবেলায়? হ্যাঁ, আমান এসেছে পরিবার নিয়ে। আমানের নাম শুনে অনিকার হার্টবিট ফাস্ট হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, আমান পরিবার নিয়ে চলে এসেছে। আয়ানের বন্ধুর হঠাৎ পরিবার নিয়ে আগমনের কারণটা বোধগম্য হলো না। দ্রুত নিচে গিয়ে আমানকে বলল, দোস্ত, তুই এই সন্ধ্যাবেলায়? কেন আসতে পারি না?
আমানের শীতল কণ্ঠে উত্তর দিয়ে আশেপাশে চোখ বুলিয়ে অনিকাকে খুঁজল। না, কোথাও নেই। মেয়েটা তাকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেবার প্ল্যানিং করেছে নাকি? আলতাফ এসে আমানের বাবা সিরাজের পাশে গিয়ে বসলেন। ভাই, এই অসময়ে আপনারা এখানে কোথাও যাচ্ছেন বুঝি? আলতাফের ভ্রু কুঁচকে গেল। ভদ্রতা সুলভ মুখে হাসি ফুটিয়ে বলল, হঠাৎ এরপর থেকে কি মনে করে? এখন রোজই আসতে হবে, সম্পর্ক দৃঢ় করতে এসেছি। আলতাফ বিচক্ষণ মানুষ, সিরাজের কথার মানে খুব দ্রুতই বুঝতে পারলেন। আমানের দিকে একবার গভীরভাবে তাকালেন। আমান বারবার আনিকার রুমের দিকে তাকাচ্ছে, যা বোঝার তিনি বুঝে গেলেন। বাবা মায়ের একমাত্র ছেলে আমান ছেলে হিসেবে ভালোই। বর্তমানে সে একজন হার্ট সার্জন। সিরাজও নামকরা ব্যবসায়ী। সব মিলিয়ে তিনি অমত করার সুযোগ পেলেন না, তাই মুখে একগাল হাসি ফুটিয়ে বললেন, লাইলা, আমাকে ডাকো আর মিষ্টি নিয়ে এসো। সিরাজও খুব খুশি হলেন। যদিও আমার ডায়াবেটিস, তবে আজকের জন্য মিষ্টি খেলে কিছুই হবে না। আমানের মা কামিনী বেগম স্বামীর দিকে চোখ গরম করে তাকালেন। বইয়ের চোখ গরম দেখে সিরাজ মুখ ছোট করে বললেন, অল্প করেই খাবো। সিরাজের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিলেন। আয়ান বন্ধুর চোখের দিকে গভীরভাবে তাকায়, মনে মনে আওড়ায়, আমার বোনের সাথে শালা তুই এত কিছু করলি, আমি জানলাম না। আলতাফ সাহেব লাইলাকে বলল, লাইলা, তুমি একটু আনিকাকে নিয়ে আসো তো। অনিকার নাম শুনে আমানের চিত্ত পুলকিত হলো। আয়ান চুপচাপ বসে আমানের কাণ্ড দেখছে। কলেজ জীবনের একটা কথা মনে পড়ে গেল তার। তখন আয়ান আর আমান সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমানকে যেই মেয়েই পছন্দ করে না কেন, আয়ান তাকে পটিয়ে নিত। এমনকি শায়লা নামের একটা মেয়েকে আমানের অনেক ভালো লেগেছিল। বন্ধুকে সেই ব্যাপারে জানালে আয়ান সেই মেয়েটিকে নিজ দায়িত্বে নিজের প্রেমিকা বানিয়ে নেয়। তাই আমান সেদিন আয়ানকে রাগ করে বলেছিল, আমি এমন কাউকে গপ বানাবো দেখিস, তুই লাইন মারা তো দূরে থাক, আমার সাথে তাকে দেখলেই লজ্জা পাবে। আমান সত্যি সেটাই করেছে, তার নিজের বোনেরই প্রেমিক হয়েছে। আয়ানের আকাশ পাতাল চিন্তার মাঝেই ড্রয়িং রুমে লাইলা অনিকাকে নিয়ে আসলো। অনিকা আমানের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না, কিন্তু আমান চাতক পাখির মতো তাকিয়ে আছে তার প্রণয় কুমারীর দিকে, যাকে একবার সে চিরতরে নিজের করে নেবার জন্য এসেছে। আর তার প্রণয় কুমারী অভিমান দেখিয়ে দূরে যেতে পারবে না। অনিকাকে একদম আমানের মুখোমুখি বসানো হলো। অনিকা ভাবতেই পারছে না ছেলেটা নিজের কথাকে এত তাড়াতাড়ি সত্যি করে দিবে। অতিরিক্ত অস্বস্তি হচ্ছে অনিকার, কারণ আমান এক নজরে তাকিয়ে আছে তার দিকে, আর তার ভাই সরু দৃষ্টিতে তাকিয়ে আছে আমানের দিকে। আমানের বাবা মা অনিকার সাথে কথা বলল। তাদের তেমন কিছু জানার নেই, মেয়েকে তারা আগে থেকে চিনে। ছেলের জেদের কাছে হার মেনে এই রাত্রিবেলা তারা মেয়ে দেখতে এসেছে। রাজিয়া বেগম চা মুখে দিতে দিতে বললেন, আমার মনে হয় আমান আর অনিকাকে কিছুক্ষণ একা কথা বলতে দেওয়া প্রয়োজন। রাজিয়া বেগমের কথায় সবাই সম্মত হলেন। আমান যেন এই কথারই বলার অপেক্ষায় ছিল। অনিকা উঠতে এসেও অনিকার পিছন পিছন হাঁটা শুরু করলো। অনিকার রুমের ভেতরে আসার সাথে আমান দরজা আটকে দিল। অনিকার যেন নিঃশ্বাস আটকে গেল। এমন অবস্থা, তবুও কাঁপা কাঁপা গলায় বলল, দরজা কেন আটকাচ্ছ? আমান অনিকার কথায় পাত্তা না দিয়ে অনিকার মুখোমুখি এসে দাঁড়ালো। অনিকার পুরো শরীরে কাঁপুনি ধরে গেল। এবার আমান শান্ত কণ্ঠে বলল, আমার ফোন কেন ধরছিলে না? আমি বলছি না আমার দূরত্ব সহ্য হয় না? অভিমান করে যাই করো, ফোন কেন বন্ধ করেছো? এমন ব্যবস্থা করে যাব আজকের পর কখনো অভিমান করে দূরে যেতে পারবে না। অনিকা ঘামতে শুরু করলো। ছেলেটার জেদ সম্পর্কে অবগত সে, কিন্তু একদিনের মধ্যে যে বিয়ের প্রস্তাব এনে হাজির হবে সেটা কল্পনাতেও আসেনি ওর। অবশ্য আমান একবার বলেছিল রাগ করে ছেড়ে চলে যেতে চাইলে ডাইরেক্ট বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আরও সেটাই করেছে। আমান এগিয়ে এসে অনিকার কপালে চুমু এঁকে দিল। আমার বউ হবার জন্য প্রস্তুত হও। আমি প্রেমিক হিসেবে ভীষণ সভ্য ভদ্র, কিন্তু আমি জামাই হিসেবে কিন্তু ততটাই অসভ্য অভদ্র হব। নিজের কথা শেষ করে আমান ড্রয়িং রুমে চলে গেল, আর অনিকা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ সময় গড়ালো, আর তারপর অনিকা ধীর পায়ে হেঁটে গিয়ে এসে সবার সাথে বসলো। আর একটা বারের জন্য ভুলেও আমানের দিকে তাকালো না। ঘুম ভাঙতে নিজেকে বিছানায় আবিষ্কার করলো শিমু। কিছু মনে করার চেষ্টা করলো। ভাবলো সে তো গাড়িতে ছিল, বিছানায় এলো কিভাবে? মনে পড়লো কাঁদতে কাঁদতে গাড়িতে ঘুমিয়ে যাওয়ার কথা। তাহলে কি সাফওয়ান তাকে নিয়ে এসেছে? কিন্তু কেমন করে নিয়ে এসেছে? কোলে করে নয়তো? ভাবতে শিমুর কান গরম হয়ে গেল। শেষমেশ ওই লোকটার কোলে উঠেছে ও। নিজেকে নিজে কতক্ষণ বকাঝকা করলো। তার ভাবনার মাঝে সাফওয়ান ওয়াশরুম থেকে বের হলো চুল মুছতে মুছতে। শিমু সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল।
মনে মনে ভাবলো এত বড় দামড়া ছেলে একটা মেয়ের সামনে কিভাবে 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকতে পারে, এর কি লজ্জা নেই? সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে অমায়িক হাসি দিল। শিমুর যেন সেই হাসিতে গা জ্বলে গেল। সাফওয়ান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে চিরুনি চালাতে চালাতে বলল, প্রায় 3 ঘন্টার রাস্তা তো ঘুমিয়ে এলেন, এখনো কি ঘুমানোর প্ল্যানিং আছে নাকি? শিমু সাফওয়ানের কথার উত্তর দেবার প্রয়োজন বোধ করলো না। চুপচাপ উঠে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ান শিমুর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, ঘুম থেকে উঠেই ঝাঁজ লবঙ্গ দেখানো শুরু করে দিয়েছে। আমানের পরিবার একটু আগেই চলে গেছে। অনিকা বসে বসে দাঁত কামড়াচ্ছে। আলতাফ বিয়ে সম্পর্কে তেমন কিছুই জানায়নি আমানের পরিবারকে, শুধু বলেছে, দেখেন ভাই, হুট করে তো বিয়ের মতো এত বড় কাজ সম্পন্ন করা যায় না, তার জন্য সময় প্রয়োজন। আর ছেলে মেয়েও তো আরেকটু নিজেদের জানার প্রয়োজন আছে। আর আমার বড় ছেলে আজকে ঢাকা গেছে, আমি চাচ্ছিলাম আরেকটু সময় নিতে। সিরাজও আলতাফের কথার উপর কোনো কথা বলেনি। তারাও কিছু সময় দিয়ে গেছেন বিয়ের সম্পূর্ণ প্রস্তুতির জন্যে। আয়ান পুরো ড্রয়িং রুমে পায়চারি করছে। অনিকা ভাইয়ের অবস্থা দেখে মেঝেতে নখ খুঁটছে। আয়ান অনিকার পাশে গিয়ে বলল, তুই আবার সে বোকা বোনটা না, যাকে আমি প্রেমের পও জানে না? আবারও জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আর আমর, সে তো আমার ছোটকালের সে বলদ বন্ধুটা, যে নাকি ভাজা মাছটা উল্টে খেতে জানে না। নিজের কথা শেষে আয়ান আহাম্মকের মতো বসে রইল। তার এতদিনের হিসেব সব উল্টো হয়ে যাচ্ছে। রাজিয়া বেগম এসে সোফার উপর বসলেন। মনে মনে তিনি একটু সাফওয়ান শিমুর প্রতি রাগান্বিত, তাই পরিবারের কারোর সাথে তিনি প্রয়োজন ব্যতীত কথা বলছেন না। লায়লা বেগম সকলকে খাবার উদ্দেশ্যে ডাকলেন। অনিকা ধীর পায়ে হেঁটে গিয়ে খাবার টেবিলে বসলো। ধীরে ধীরে সবাই গিয়ে টেবিলে বসে পড়ল। লায়লা বেগম খাবার সার্ভ করতে করতে বললেন, সাফওয়ান আমায় কল করেছিল, ওরা কোনো সমস্যা ছাড়াই বাসায় ভালোভাবে পৌঁছে গেছে। সময়ের বেড়াজালে আমরা সবাই আষ্টেপৃষ্টে জড়িয়ে আছি। আমাদেরকে সময় ধোঁকা দিয়ে চলে যাচ্ছে প্রতিনিয়ত। যখন আমরা সেটা অনুভব করি তখন অনেকটাই দেরি হয়ে যায়। তাই আমাদের উচিত যে কোনো সময়কে সঠিকভাবে কাজে লাগানো, যেন এই নিয়ে আমাদের পরে কোনো আফসোস না থাকে। শিমু সাফওয়ানের বাসায় এসেছে গোটা 7 দিন হয়ে গেল। কোনো রকম বই পড়ে টিভি দেখে সময় পার হয়ে যাচ্ছে ওর। কখনো হয়তো সে ভাবেনি তার এত বড় লোকের বাড়িতে বিয়ে হবে। এই সব কিছুই ছিল তাদের কাছে ছেঁড়া ক্যাথার থেকে লক্ষ টাকার স্বপ্ন দেখার মতন। কিন্তু সৃষ্টিকর্তা যে ভাগ্যের মতো অলৌকিক একটা জিনিস রেখেছে, এই ভাগ্য যখন ফলে যায়, মানুষ মিসকিন থেকে লাখপতি হয়ে যায়, আবার লাখপতি থেকে মিসকিন হয়ে যায়। সাফওয়ানের এই ফ্ল্যাটে রয়েছে 3টি কামরা, যার একটি কামরায় সে থাকছে, অন্যটিতে সাফওয়ান, আরেকটা কামরা খালি পড়ে আছে। মাঝে মধ্যে তার নিজের কাছে ভাবতেও অবাক লাগে, তারা তো স্বামী স্ত্রী, তাদের মাঝে কি এই যোজন যোজন দূরত্ব মানায়? তখনই তার ভিতরে সত্তা বলে উঠে, মানায়। নিজের আত্মসম্মান প্রতিষ্ঠিত করতে চাইলে এটা মানায়। যদি দ্রুত তুমি তাকে ক্ষমা করে দাও, তবে আবারও সে একই ভুল করতে পারে। যদি সে সত্যি নিজের ভুল শুধরে নিতে চায়, তাহলে তাকে পরখ করো, যেন একই ভুল বারবার না হয়। মুমিন ব্যক্তি একবারই ধোঁকা খায়, বারবার নয়। শিমুও সেই ভুল করবে না, সাফওয়ানকে পরখ করবে গভীরভাবে। এতে একটু সময় লাগলেও দোষের কিছু নেই। শিমু নিজের চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে রান্নাঘরে চলে গেল। সাফওয়ান বলে গিয়েছিল আজকে ফিরতে রাত হবে, তাই সেও রান্নাঘরে দেরি করে ঢুকেছে। উদ্দেশ্য কই মাছ টমেটো দিয়ে ভুনা করবে, আর সাথে আলু ভাজি করবে। দুজন মানুষ বেশি রান্না করলে আবার অপচয় হতে পারে। কোমরে ওড়না গুজে রান্না করা শুরু করে দিল। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রান্না শেষ করলো। কিছু সালাদ আইটেম কেটে টেবিলে সবকিছু গরম গরম সাজিয়ে রাখলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাওয়ায় ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এরই মাঝে সাফওয়ান ডোরবেল বাজালো, কিন্তু কয়েকবার বাজানোর পরও শিমু দরজা খুলল না। শিমু ফোনে কয়েকবার কলও দিল, কিন্তু শিমুর ফোন ড্রয়িং রুমে থাকায় সেটারও রিসিভ হলো না। সাফওয়ান ভীষণ চিন্তিত হলো। সাফওয়ান আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শিমু যতক্ষণে বের হয়েছে ফোনের কল বাজতে বাজতে কেটে গেছে। সাফওয়ান শেষবারের মতো কলিং বেল বাজালো। শিমু দ্রুত দরজা খুলে দিল। শিমু দ্রুত দরজা খুলতেই তার চোখে পড়ল সাফওয়ানের বিধ্বস্ত চেহারা। সাফওয়ান তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে গিয়ে শিমুকে স্পর্শ করতে গিয়েও করল না। তুমি ঠিক আছো তো? এতবার কলিং বেল বাজালাম, ফোনে কল করলাম, কোনোটাই কেন ধরলে না? সাফওয়ানের অতিরিক্ত অস্থিরতার কারণ আপনির বদলে তুমি হয়ে গেছে। শিমু দুঃখিত হয়ে উত্তর দিল, সরি, আসলে রান্না শেষে আমি ঘেমে গিয়েছিলাম, তাই শাওয়ার নিতে গিয়েছিলাম।
একটু, এই জন্যই আমি শব্দ শুনতে পাইনি। ও সাফওয়ান ছোট করে ও বলে নিজের ঘরের দিকে চলে গেল। শিমু বুঝতে পারলো সাফওয়ান ভীষণ ক্লান্ত, তাই ওর সাথে তেমন কথা বলল না। শিমু এই এক সপ্তাহে বুঝতে পেরেছে সাফওয়ান কফিতে আসক্ত, তাই সে কিচেনে গেল কফি বানাতে। সাফওয়ান ফ্রেশ হয়ে বিছানায় বসেছে, দরজা খটখটানির শব্দ পেয়ে দরজার দিকে তাকালো। আসবো? আসুন, আমি তো বলেছি আমার রুমে আসতে আপনি অনুমতি নেবেন না। শিমু ও কোনো বাঘ বক্তৃতায় না জড়িয়ে সাফওয়ানের কাছে এগিয়ে গেল, হাতে রাখা কফির মুখটা সাফওয়ানের দিকে এগিয়ে দিল। আপনার হয়তো এটা প্রয়োজন। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকালো। এই মুহূর্তে তার সত্যি এক কাপ কফির প্রয়োজন ছিল। আজকে অফিসে এক ক্লায়েন্টের সাথে তর্কে জড়িয়ে পড়েছিল সে, যার দরুন মাথাটা ভীষণ ধরেছে। ধন্যবাদ, চাইলে কিন্তু আপনার জন্য এক কাপ আনতে পারতেন। আমি কফি খাই না। ও সাফওয়ান কফি খেতে খেতে প্রশ্ন করলো। আচ্ছা, আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে আমার কেয়ার করেন কেন? আসলে আমি মানুষটাই একটু উদার প্রকৃতির, তাই। সাফওয়ান মুচকি একটা হাসি দিয়ে বলল, কতটা উদার দেখতেই পাচ্ছি। এতদিন যাবৎ ভালোবাসার আবদার করছি, উদারতা দেখিয়ে সেটাও তো দিতে পারেন নাকি? আপনাকে দেখলে আমার অদ্ভুত অনুভূতি হয়, ঠিক ঘৃণা নয়, যেটা আপনাকে আমার করা উচিত। সাফওয়ান মুচকি হেসে উঠে গিয়ে শিমুর কানের কাছে ফিসফিস করে বলল, যেদিন আপনি এই অনুভূতির স্বাদ পাবেন সেদিন আপনি সম্পূর্ণ আমার হবেন। শিমুর একটু লজ্জা লজ্জা অনুভূত হয়। কেন হয় সেটা সে জানে না। শিমু নিজের কক্ষের দিকে যেতে যেতে বলল, আপনার খিদে পেলে আমাকে ডেকে দিয়েন। সাফওয়ান মনে মনে ভাবল, খিদে তো লেগেছে, প্রেম প্রেম খিদে লেগেছে আমার। এত রাতে আমানের ফোন দেখে অনিকা অবাক হলো। ছেলেটা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে, আগে এরকম ছিল না। প্রথম প্রথম যখন আয়ান ভাইয়ের সাথে সাথে আসতো তখন তাকে দেখে মনে হতো ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, কিন্তু যেই থেকে নিজের অনুভূতি সম্পর্কে ওকে জানিয়েছে সেই থেকে শুরু করলো মিস্টার অভদ্র হয়ে যাওয়া। সেদিন দেখতে আসার পর থেকে ছেলেটা আরও বেপরোয়া হয়ে গেছে। হুটহাট কল দিচ্ছে, আবার দেখা করার আবদার করছে। ছেলেটা যে ভয়ঙ্কর প্রেমিক পুরুষ এটা তার জানা হয়ে গেছে। প্রেমিক পুরুষ ভালো, কিন্তু ভয়ঙ্কর প্রেমিক পুরুষ একটু বেশি ভালো হয়। এরা তাদের প্রিয়তমার জন্য সবই করতে পারে। অনিকা ভাবনার ইতি টেনে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। মেলি কণ্ঠ পেয়ে আয়নের চিত্ত শান্ত হলো। যতবার এই কণ্ঠ শুনে ততবার তাকে একান্ত নিজের করে নেওয়ার ইচ্ছাটা মাথা চাড়া দিয়ে ওঠে। নিজেকে শান্ত করে নিজেই নিজেকে আশ্বাস দেয়, আর অল্প কিছুদিন তারপর সে একান্তই তোর, যাকে হারানোর ভয় তোকে আর কুড়ে কুড়ে খাবে না। দাদি রহিমাকে দিয়ে পা টেপাচ্ছে। কালকে রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সাফওয়ানের শিমু বাড়িতে এসেছে, এসে পায়ের ওপর পা তুলে তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। নাতি ছেলের বউ তার পাশে না থাকায় শিমুকে সে কিছুই বলতে পারছে না। এই দুঃস্বপ্ন দেখার পর থেকে রাজিয়া বেগমের আত্মা শুকিয়ে আছে, শরীরেও কেমন ম্যাচ ম্যাচ করছে। আয়ান দাদির ঘরের কাছে দিয়ে নিজের ঘরে যাচ্ছিল। দাদিকে এত রাতে জাগতে দেখে দাদির ঘরে প্রবেশ করলো। গিয়েও দেখলো রহিমা খালা পা টিপছে আর ঘুমে ঢলছে, কিন্তু বুড়ির চোখে ঘুম নেই। আয়ান রহিমা খালাকে চলে যেতে বলে নিজে দাদির পা টিপে দিতে শুরু করলো। কথায় কথায় দাদিকে জিজ্ঞাসা করলো, ঘুমাচ্ছ না কেন? ঘুম কি আমার আর আছে? কেন? ঘুম তো আমার কবেই উড়ে গেছে, যেদিন থেকে আমার নাতি গরিব একটা মেয়েকে বিয়ে করেছে। জানিস আমার কত স্বাদ ছিল। আয়ান দাদির কথা শেষ করতে না দিয়ে বলল, দাদি আমার ঘুম পেয়েছে, আমি আসি। নিজের কথা শেষ করে আয়ান আর এক সেকেন্ডও দেরি করলো না, দ্রুত দাদির কক্ষ থেকে বেরিয়ে গেল। রাজিয়া বেগম নাতির চলে যাওয়ার দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইলেন। তার কথা শোনার মতো কেউ নেই। একটা সুন্দর সন্ধ্যা শিমু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সাফওয়ান আজকে বাসায় আছে। সাফওয়ান ড্রয়িং রুমে থাকায় শিমু রুম থেকে বের হচ্ছে না। সাফওয়ানের সামনে গেলে নিজের মধ্যে একরকম জড়তা অনুভূত হয় ওর। কেন এই জড়তা সেটা শিমু জানে না। সাফওয়ানের চোখে গভীর প্রণয় দেখলে মনে হয় সবকিছু ভুলে যেতে, কিন্তু তার যুবতী মন সাফওয়ানের জন্যে তীব্র অভিমান পুষে রেখেছে। তার ইচ্ছে করে সাফওয়ানের বুকে মাথা রেখে সেই সব রাতের কথা জানাতে, যে রাতগুলোতে সে নির্ঘুম কাটিয়েছে। জানাতে ইচ্ছে হয় মানুষের কথার দ্বারা কত অপমান মুখ বুজে সহ্য করেছে, কিন্তু অতিরিক্ত চাপা স্বভাবের হওয়ার জন্য ওইগুলো কিছুই বলতে পারে না। অতিরিক্ত অভিমানে দু চোখ ভেঙে জল পড়তে শুরু করলো। এক পর্যায়ে মেঝেতে পা ভেঙে বসে পড়ল শিমু। সাফওয়ান আজকে পরিপূর্ণভাবে নিজেকে ধাতস্থ করে নিয়েছে। শিমু তার কাছে এসেছে গোটা 1 মাস হয়ে গেল, কিন্তু তাদের সম্পর্কের বিশেষ কোনো উন্নতি হয়নি। সে নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছে, কিন্তু শিমু এখনও নির্বিকার। সে আর শিমুর অবহেলা সইতে পারছে না। অনেক তো হলো অনুভূতির লুকোচুরি, আর সে কোনো লুকোচুরি খেলতে চায় না। সে চায় এবার নিজের প্রেয়সীকে আপন করে পেতে। নিজের সাথে বোঝাপড়া করে সাফওয়ান সোজা শিমুর ঘরের দিকে চলে যায়।
কিন্তু গিয়ে দেখলো শিমু রুমে নেই। ব্যালকনির দিকে ধীর পায়ে এগিয়ে যেতে এক কান্নারতা রমণীর দিকে দৃষ্টি আটকে গেল, যে রমণী হাঁটুতে মুখ গুজে গুনগুনিয়ে কান্না করছে, যার দীর্ঘ কালো কেশ পিঠ জুড়ে লুটোপুটি খাচ্ছে। সাফওয়ান হাঁটু ভেঙে শিমুর কাজ ঘেঁষে বসলো। এই রমণী কান্না করাতে এতটাই বিভোর যে তার সামনে যে কেউ বসে আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সাফওয়ানের ভীষণ ইচ্ছে করলো রমণীকে নিজের বুকে আগলে নিতে। জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো, ওগো রমণী, তোমার এত দুঃখ কিসের? ওর মধ্যে হঠাৎ কোথা থেকে যেন একরাশ অধিকার বোধ তৈরি হলো। হাত বাড়িয়ে আগলে নিল নিজের প্রেয়সীকে। শিমু পুরুষালী হাতের ছোঁয়া পেয়ে একটু ভরকালো, থমকালো, স্তব্ধ হয়ে গেল। নিজের লুকানো কান্না কারো সামনে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সাফওয়ানের বুক থেকে মাথা তুলতে চাইল, কিন্তু সাফওয়ান তুলতে দিল না। জোর করে মাথা নিজের বুকে চেপে রাখলো। শিমু স্পষ্ট শুনতে পেল সাফওয়ানের বুকের অস্বাভাবিক ধুকপুকানি। দীর্ঘ সময় কেটে গেল নীরবতার মধ্যে। নীরবতা ভেঙে সাফওয়ান বলে উঠল, শিমু, আমরা কি পারি না আমাদের মাঝের এই যোজন যোজন দূরত্বের ইতি টানতে? আমরা কি পারি না আমাদের একটা সুখের সংসার সাজাতে? শিমুর কাছে সাফওয়ানের কণ্ঠ ভীষণ কাতর শোনালো। কি সহজ আবদার! ইতিমধ্যে সাফওয়ানের হাতের বাঁধন আলগা হয়ে গেছে। শিমু ও সাফওয়ানের বুক থেকে মাথা তুলে সাফওয়ানের চোখের দিকে তাকায়। সাফওয়ান লক্ষ্য করল শিমুর চোখ অসম্ভব রকম লাল হয়ে আছে। কান্না করার ফলে নাকের ডগাও ফুলে লাল হয়ে গেছে। শিমুর অভিমানে পরিপূর্ণ অক্ষিকোটরে জল থই থই করছে। সাফওয়ান শিমুর নীরবতা দেখে আবারও প্রশ্ন করল, বলুন না, আমরা পারি না অতীত ভুলে গিয়ে আবার সবটা নতুন করে সাজাতে? হঠাৎই অভিমানী মেয়েটা একরাশ অভিমান নিয়ে বলতে শুরু করলো, কোনটাকে ভুলে যেতে বলছেন আপনি সাফওয়ান? বাসরাতে স্ত্রীকে প্রত্যাখ্যান করে চলে যাওয়াকে, নাকি প্রতিনিয়ত আমার অপমানিত হওয়াকে, নাকি নিজের সম্মান বিকিয়ে দিয়ে একটা মেয়ের শ্বশুর বাড়িতে পড়ে থাকাকে, নাকি দিনের পর দিন আপনার দাদির কটু কথাকে শোনাকে? আপনার যখন এতটাই আমার অপছন্দ, তবে কেন বিয়ে করেছিলেন আমায়? প্রতিনিয়ত আপনার আত্মীয়রা, প্রতিবেশীরা আমায় ঠাট্টা তামাশা করতো আমায় নিয়ে, আম্মা আড়াল করতো, কিন্তু আমি তো টের পেয়েই যেতাম। শিমু কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করলো, আপনি কি কখনো চিন্তা করেছেন বিয়ের রাতে একটা মেয়ে কতটা আশা আর স্বপ্ন বুকের মাঝে পুষে রাখে? কিন্তু সেদিন আপনি এলেন না। আমি পুরো রাত আপনার জন্য বসেছিলাম। সকালবেলা আপনার দাদি এসে বলল আমি নাকি অপয়া, কলঙ্কিনী, তাই তার নাতি আমায় ফেলে চলে গেছে। আপনার দাদি প্রতিনিয়ত আপনার চলে যাওয়ার জন্য আমাকে দায়ী করতো। বিয়ের পরে বাবা কতবার আপনার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বাবাকে মিথ্যে বলেছি। নিজের কষ্টগুলোকে আড়াল করে আমি বাবার সাথে হাসি মুখে কথা বলেছি। শিমু এবার অসহায়ের মতো সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি কি এতটাই অপয়া? আমি যেটাই ধরতে যাই সেটাই কেন দুঃখ হয়ে যায় বলতে পারেন? আমিও তো আপনার জন্য এক বুক ভালোবাসা নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার প্রত্যাখ্যান পেয়ে সেগুলো কেমন ফিকে হয়ে গেছে। আমিও চাই সব ঠিক করে নিতে, কিন্তু আমার ভয় হয় যদি আপনি আবারও আমায় ছেড়ে চলে যান। আমি জানি আমি কোনো অবুঝ কিশোরী নই, কিন্তু আপনাকে আঁকড়ে বাঁচতে চাই। আমি আপনাকে ভালোবেসে বৃদ্ধ হতে চাই, কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লে আমার বুকের ভেতরে হাহাকার ওঠে, মনের মাঝে তীব্র অশান্তি হয়। আমি এসব কিছুর থেকে নিস্তার পেতে চাই সাফওয়ান। আমি আপনাকে ভালোবাসতে চাই। মোম যেমন আগুনের স্পর্শ পেয়ে গলে যায়, শিমু তেমন সাফওয়ানের উষ্ণ স্পর্শ পেয়ে নিজের বুকের মাঝে রাখা সকল কষ্ট প্রকাশ করে দিচ্ছে। আজ নিজেকে অনেক হালকা মনে হচ্ছে শিমুর। নিজের সব অভিযোগ প্রকাশ করতে পেরে মনে শান্তি লাগছে ওর। খুব কাঁদতে ইচ্ছা করছে। সাফওয়ান শিমুকে আবারও বুকের মাঝে আগলে নিল। শিমু আবারও কাঁদতে শুরু করলো। এই কান্না যেন দীর্ঘকালের অভিমানের পাহাড় ধসে পড়ার কান্না। সাফওয়ান শিমুর সমস্ত অভিযোগ মন দিয়ে শুনছে। নিজের করা ভুলের জন্য সে সত্যিই ভীষণ অনুতপ্ত। নিজের রাগ জেদকে প্রাধান্য না দিলে হয়তো আজকে মেয়েটার এই পাহাড় সমান অভিমান দেখতে হতো না। তাদের ভালোবাসাময় একটা সংসার হতো এতদিনে। সাফওয়ান শিমুর মাথা তুলে নিজের দিকে ঘোরালো। শিমু কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি আপনার সাথে অনেক অনেক অন্যায় করেছি, আমি জানি। আমি সেগুলোকে শুধরে নিতে চাই। আমার এই ভুলগুলো শুধরে নেবার জন্য আমি আপনার থেকে একটা সুযোগ চাই। দয়া করে আমাকে ফেরাবেন না। সাফওয়ান আবার কাতর স্বরে বলল, আমি গ্রামে বিয়ে করার জন্য মোটেই রাজি ছিলাম না, কিন্তু মায়ের কথায় এক প্রকার বাধ্য হই মায়ের কথা রাখতে। মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে। আবার আমার বন্ধুরাও আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে। এদিকে মা বাবার চাপ, অন্যদিকে বন্ধুদের ঠাট্টা, সব মিলিয়ে আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। মায়ের কথা রাখতে আপনাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু আপনাকে মেনে নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আপনি জানলে অবাক হবেন,
আমি আপনাকে বিয়ের আগে একবারের জন্য দেখিওনি। কবুল বলার পরেই আমি বিয়ের আসর ছেড়ে চলে এসেছিলাম। আপনার বাবা আমাকে আটকাতে গেলে আমি তাকে বলেছিলাম আমার জরুরি কাজ পড়ে গেছে। আপনার বাবা সেটা বিশ্বাসও করে নিয়েছিল, হাসি মুখে বিদায় দিয়েছিলেন আমাকে। মা ওই দিকটা সামলে নিয়েছিল সেদিন, তাই কোনো ঝামেলা হয়নি। নিজের সাথে অনেক বোঝাপড়ার পর সিদ্ধান্ত নিলাম। মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে, কিন্তু আমি চাইলে সংসার নাও করতে পারি। নিজের জেদকে প্রাধান্য দিয়ে ঢাকায় চলে এসেছিলাম। ঢাকায় এসেই মাকে বলেছিলাম আমি আপনার সাথে সংসার করতে চাই না। সেই দিনের পর থেকে টানা 2 মাস আমার সাথে মায়ের কোনো যোগাযোগ ছিল না। এর মাঝে আয়ান এলো আমার বাসায় হুট করে। ওকে দেখে আমি অবাকই হই। ও আমাকে আমার ভুলগুলো সম্পর্কে অবগত করে। ইতিপূর্বে আপনার কথা মনে পড়লেও আমি আমার জেদকেই প্রাধান্য দিয়েছি। আয়ান যখন আপনার সাথে আমার করা অন্যায়গুলো সম্পর্কে ধারণা দিল, তখন আমি বুঝতে পারলাম নিজের জেদের বশে আমি আমার স্ত্রীকে কতটা কষ্ট দিয়েছি। ধীরে ধীরে আমার চিন্তাধারা বদলালো, আপনার প্রতি আমার অনুভূতি কাজ করতে শুরু করলো। আয়ানকে নিজের মনের কথাগুলো বললাম। আয়ান আমাকে আশ্বস্ত করলো সব ঠিক হয়ে যাবে। আমিও নিজের করা ভুলগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে মরিয়া হয়ে উঠলাম। আয়ানের সাথে গেলাম বাড়িতে, যে সম্পর্কে বাড়ির কেউ কিছুই জানতো না। যাবার পরের দিনই বাবা আমাকে আলাদা ডেকে নিয়ে অনেক বকাঝকা করলেন। বাবাকে কোনো রকমে আয়ান সামলে নিল। বাবাও শান্ত হলেন। আমি তারপর থেকে নিজের সবটা দিয়ে চেষ্টা করছি নিজের ভুল শুধরে নেবার। আপনি কি আমাকে এখনো ক্ষমা করবেন না শিমু? আমি সত্যিই চাই আপনার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শিমু। সাফওয়ান এবার আরো অসহায় কণ্ঠে বলে উঠল, আমি তো ভুল করেছি, আমি জানি। সেই জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি আর এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে চাই না। আপনি দয়া করে আমাকে এই অপরাধ বোধ থেকে মুক্তি দিন। একটা বিষাদময় রাতের শেষে একটা সুন্দর প্রভাতের আগমন, যে প্রভাত মুছে দেবে হয়তো বিষাদের ঘনঘটা। প্রভাতে সেই মিষ্টি আলো পৌঁছে যাবে সব আনাচে কানাচে, জাগাবে হয়তো কোনো এক প্রেমিক পুরুষের জন্য তার প্রেয়সীর হৃদয় প্রেম। ভেঙে যাবে হয়তো পাহাড় সমান অভিমানের বাধা। সূর্যের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ছুটে গেল সাফওয়ানের। চোখ খুলতেই নিজের বুকে প্রেয়সীকে আবিষ্কার করে তার চিত্ত পুলকিত হলো। হৃদয় জানান দিল এবার বুঝি প্রেয়সীর অভিমান ভাঙবে। এই প্রথম তারা দুজন এত কাছে পুরো একটা রাত কাটিয়ে অভিমান বিলাস করলো। মৃদু শব্দে সাফওয়ান শিমুকে ডাক দিল। উঠুন, সকাল হয়েছে। সাফওয়ানের ডাকে ঘুম ছুটে গেল শিমুর। পিটপিট করে চোখ খুলতে সাফওয়ানের বুকে নিজেকে আবিষ্কার করলো। মনে পড়ে গেল কাল রাতের কথা। সবকিছু মনে পড়তে লজ্জায় দুগাল রাঙা হয়ে গেল। কিশোরী মেয়েদের মতো কালকে কি করছে ভাবতে যুবতী মন অশান্ত হয়ে উঠল। লজ্জায় মাটির বুকে নিজেকে আড়াল করতে মন চাইল। দ্রুত সাফওয়ানের বুক থেকে মাথা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। এভাবে সারা রাত বেকায়দায় কাটানোর জন্য শরীরে কিছুটা ব্যথা অনুভব হলো। সাফওয়ান শিমুর সামনে উঠে দাঁড়ালো। তারপর শিমুর দিকে একটু নিচু হয়ে শিমুর কপালে নিজের ওষ্ঠ স্পর্শ করালো। শিমুর সর্বশরীর কাঁপুনি দিয়ে উঠল যেন। এটা ওর কাছে প্রথমবার ছিল, যার জন্য একটু অপ্রস্তুত হয়ে গেল। সাফওয়ান শিমুর দিকে তাকে অমায়িক হাসি দিয়ে বলল, কান্নাকাটি করে তো অবস্থা খারাপ করে ফেলেছেন। রাতে তো আমার বা আপনার কারোরই কিছু খাওয়া হয়নি। আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি খাবার কিনতে, আপনি সেই পর্যন্ত ফ্রেশ হয়ে নিন। সাফওয়ান নিজের বাক্য শেষ করে আবার একটু হাসি দিয়ে চলে গেল নিজের কক্ষে। শিমুর মনে হলো আজ তার কাছে সাফওয়ানকে অনেক বেশি ভালো লাগছে। এই যে তার এই মিষ্টি হাসিটা যেন হৃদয়ে গিয়ে লেগেছে। নিজেকেও ভীষণ হালকা লাগছে ওর। সাফওয়ানের এই হাসিটা দেখার জন্য যুগ যুগ বাঁচতে ইচ্ছা করছে। আয়ান আর আলতাফ প্রাতভ্রমণ শেষে বাসায় ফিরেছে মাত্র। রাজিয়া বেগম তাদের কাছে 2 গ্লাস পানি নিয়ে এসে বসলেন। আলতাফের দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিতে দিতে বললেন, আমার মনে হয় বিয়ে নিয়ে এবার আমাদের পরিবারের সাথে কথা বলা দরকার। মা ঠিক বলেছেন। এবার আমাদের এই বিষয়টা নিয়ে আগানো প্রয়োজন। আর সাফওয়ানকেও আমি এই ব্যাপারে আজকে জানাবো। কি বলো আয়ান? বাবু, আপনি ভাইয়ের সাথে কথা বলুন। অনিকা আড়াল থেকে সব কথা শুনে নিজের কক্ষের দিকে দৌড়ে চলে গেল। তার ভীষণ লজ্জা লাগছে। অবশেষে তার প্রণয় কুমার তার হবে ভাবতে সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ হচ্ছে। নিজের কক্ষে রাখা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে লাল ওড়না দিয়ে মুখ ঢেকে দেখলো কেমন লাগে। বধূ বেশে নিজেকে কল্পনা করতে দুগালে রক্তিম আভা ছড়িয়ে পড়ল।
আচ্ছা, আমানের কেমন অনুভূতি হবে যদি সে জানতে পারে খুব শীঘ্রই তাদের বিয়ে হচ্ছে? না, সে আর ভাবতে পারছে না। লজ্জায় আড়ষ্ট হচ্ছে বারবার। সাফওয়ান আজকে নিজের কর্মক্ষেত্র থেকে দ্রুত প্রস্থান করে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বউকে তেমন কিছুই দেওয়া হয়নি তার। পরে বউ তাকে কৃপণ বলুক, সে সেটা চায় না। গাড়ি পার্কিং লটে রেখে বেরিয়ে গেল শপিং মলের দিকে। উদ্দেশ্য বউকে উপহার দেওয়া। শপিং মল থেকে বের হতেই বিকেল হয়ে গেল। মনে মনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।